এদিকে ২১শে ফেব্রুয়ারিতে ইতিহাস ঘটালো নিষিদ্ধ ছাত্রলীগ। ধীরে ধীরে সফল হচ্ছে শেখ হাসিনার মাস্টার প্ল্যান। আওয়ামী লীগের সাথে বিএনপির ডিল ফাইনাল। শহীদ মিনারে ছাত্রলীগ যে সাহসিকতার পরিচয় দিলেন সেইটা অবশ্যই আওয়ামী লীগের আমলের শিক্ষামন্ত্রী নওফেলের নেতৃত্বে আমি বলতে চাই। নিষিদ্ধ থাকা অবস্থায় তারা যে ভুল করেন নাই এবং সেইটা যে ছড়িয়ে দিতেও ভুল করেন নাই সেইটাই তার প্রমাণ। বিএনপি সরকারের সঙ্গে আওয়ামী লীগের কি কোনো চুক্তি হয়েছে? এইরকম পরিস্থিতিতে আওয়ামী লীগ অ্যাজ ইট ইজ আবার ব্যাক করবে রাজনীতিতে। বিএনপি সরকারের সঙ্গে আওয়ামী লীগের কি কোনো চুক্তি হয়েছে? আওয়ামী লীগ কি বিএনপির সাথে কোনো গোপন চুক্তি করেছে, অথবা বিএনপি কি আওয়ামী লীগের সাথে কোনো গোপন চুক্তি করেছে? যদি সেটা না হয় তাহলে বিএনপি ক্ষমতায় আসার সাথে সাথে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিস দ্রুত খুলে যাচ্ছে। আওয়ামী লীগের উপরে যে নির্বাহী আদেশ দেওয়া হয়েছে সেই আদেশ উত্তোলন বাতিল হতে যাচ্ছে, আর সেই বাতিল হওয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ পূর্ণভাবে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু চলমান ঘটনাবলী থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। শহীদ মিনারে ছাত্রলীগ যে সাহসিকতার পরিচয় দিলেন সেইটা অবশ্যই আওয়ামী লীগের আমলের শিক্ষামন্ত্রী নওফেলের নেতৃত্বে আমি বলতে চাই। আজ ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলাদেশের ক্ষমতায় না, রাজপথেও যদি সক্রিয়ভাবে থাকতে পারতো আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, তাহলে হয়তোবা আজকের আয়োজনটা ভিন্ন রকম হইতো। প্রচার প্রচারণা শুধুমাত্র ওই যে কেন্দ্রীয় শহীদ মিনার অথবা জেলাভিত্তিক শহীদ মিনারই নয়, উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায়েও আজকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার একটা ব্যবস্থা থাকতো এবং সেরকম পরিবেশ থাকতো। আওয়ামী লীগ নাই, ভিন্ন রকম একটা পরিবেশ দেখতেছি। কিন্তু এই মুহূর্তে আমার সামনে যে সংবাদটি আসছে সেই সংবাদটি পড়ার পরে আমার কাছে মনে হলো যে হ্যাঁ, আজকে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য শহীদ মিনারে ছাত্রলীগ যে সাহসিকতার পরিচয় দিলেন সেইটা অবশ্যই আওয়ামী লীগের আমলের শিক্ষামন্ত্রী নওফেলের নেতৃত্বে আমি বলতে চাই। নিউজটা আপনাদেরকে পড়ে শোনাবো, পাশাপাশি আলোচনা বা বিশ্লেষণও করব। এখানে শিরোনাম হলো শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ছাত্রলীগের। নিষিদ্ধ ছাত্রলীগের শ্রদ্ধা, এখানে নিষিদ্ধ শব্দটা আছে। শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি নিষিদ্ধ ছাত্রলীগের শ্রদ্ধা, এটা হলো শিরোনাম। হ্যাঁ, ঠিক আছে, এখনও তো অধ্যাদেশ তুলে নেওয়া হয় নাই, এখনও ছাত্রলীগ নিষিদ্ধ আছে। নিষিদ্ধ থাকা অবস্থায় তারা যে শ্রদ্ধা জানাইতে ভুল করেন নাই এবং সেইটা যে ছড়িয়ে দিতেও ভুল করেন নাই সেইটাই তার প্রমাণ। দেখেন, ফুল হাতে নিয়ে শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে রয়েছেন চারজন। ছবিতে দেখেন। ভাষা শহীদদের নামে তারা দিচ্ছেন স্লোগান। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নিষিদ্ধ ছাত্রলীগের চট্টগ্রাম মহানগর শাখার চারজন নেতাকর্মীর ফুল দেওয়ার এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অবশ্যই আমরা ভিডিওতে চারজন ব্যক্তিকে দেখতে পাচ্ছি, যিনি ছবিটা তুলছেন বা ভিডিওটা করছেন তিনি একজন ব্যক্তি, অবশ্যই তিনি ছাত্রলীগের কোনো, তাহলে পাঁচজন। তাইলে এই যে ৪-৫ লোক ছাত্র মানুষ, তারা কিন্তু যুবক না, ছাত্রলীগ ছাত্র, তারা শহীদ মিনারের শ্রদ্ধা জানাইতে গেছেন প্রথম প্রহরে। আর চট্টগ্রাম সেটা তো বুঝতেছেন। শুক্রবার মধ্যরাতে শহীদ মিনারে ফুল দেওয়ার এই ভিডিও ও ছবি নিজের ফেসবুক পাতায় শেয়ার করেছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করা মহিবুল হাসান চৌধুরী নওফেল। তাকে তো আপনারা ছিলেন, বর্তমানে তিনি ব্যাপকভাবে অ্যাক্টিভ আছেন এবং দলের হয়ে তিনি কাজ করতেছেন। দেখেন, এমন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ যে আপনি ভালো কাজ করতে গেলেও যদি কোনোভাবে আপনার নামগন্ধ থাকে, আপনার ছাত্রলীগ, যুবলীগ বা আওয়ামী লীগ, আপনার সমস্যা, আপনার ভয় থাকতে হবে। এরকম একটা পরিস্থিতি এখনও কিন্তু দূর হয় নাই। ভিডিও ছবি আপলোড করে লেখা হয়, অর্থাৎ সেখানে লিখছেন চট্টগ্রাম নগর ছাত্রলীগের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক রনি মির্জার পক্ষ থেকে ২১শে ফেব্রুয়ারি প্রথম প্রহরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিনম্র শ্রদ্ধা। তাইলে এই যে একজন নেতা, আপনি বলবেন যে হ্যাঁ, যখন অবশ্যই তো সুদিন তাদের আসবে, তারা কার্যক্রম অবশ্যই রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে তারা কার্যক্রম করতে পারবে। যখন সুদিন আসবে তখন এরাই তো নেতৃত্ব দেবেন। এই যে সাহসিকতা, দুর্দিনে যারা সাহসিকতার পরিচয় দেন, সুদিনে তারাই তো সামনে নেতৃত্ব দেবেন, তাই না? এটাই তো বাস্তবতা। ২১ সেকেন্ডের ভিডিওটি কোথা থেকে এবং কবে ধারণ করা হয়েছে তা স্পষ্ট ওখানে লেখা হয়নি। শহীদ মিনারের অবস্থান কোথায় তাও ফেসবুকের পোস্টে উল্লেখ করা হয়নি, কিন্তু এখানে তো বলা আছে, চট্টগ্রাম নগর ছাত্রলীগের। আচ্ছা, ফুল দিতে যাওয়া চারজনকে ভাষা শহীদের প্রতি স্মরণে স্লোগান দিচ্ছেন। ফুল দিতে যাওয়া চারজনকে ভাষা শহীদের স্মরণে ভয় করি না মরণে ইসলামিয়া কলেজ ছাত্রলীগ
নেতা আমাদের শেখ মুজিব জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে দেখা যায়। শুধু যে তারা গোপনে গেছেন, সেখানে গিয়া যে তারা ফুলের শ্রদ্ধা জানিয়ে আবার গোপনে নিঃশব্দে চলে আসছেন, না, সেখানে বজ্রকণ্ঠে আবার স্লোগানও দিচ্ছেন। তাহলে এটা কি সাহসিকতার পরিচয়? আর এখানে যে লেখা আছে 22 সেকেন্ডের ভিডিওটি কোথা থেকে এবং কবে ধারণ করা হয়েছে তা স্পষ্ট জানা যায়নি। অবশ্যই এটা তাদের তো একটু কৌশল অবলম্বন করতেই হবে যে কখন গেলেন, কোথার শহীদ মিনার, কিন্তু জায়গায় উচ্চারণ করছেন ইসলামিয়া কলেজ ছাত্রলীগ। আবার নফেল এখানে ঠিকই লিখছেন যে চট্টগ্রাম নগর ছাত্রলীগের জ্যেষ্ঠ সাধারণ সম্পাদক রনি মির্জার পক্ষ থেকে আছে, কিন্তু সময়ক্ষণ উল্লেখ করার তো প্রয়োজন নাই, কারণ তাদেরও একটা মানে সেফটির বিষয় আছে। তবে এই পরিস্থিতিটা আমার কাছে মানে এই যে ঘটনাটা মনে হয় যে আরও এই যে আজকে যে 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এইটাকে আরও মহিমান্বিত করে তুললো, আরও অনন্য মানে উঁচু পর্যায়ে নিয়ে গেল। মানে এইটা আপনি কি বলবেন যে একটা রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের একটা ছাত্র সংগঠন, সেইটাকে নিষিদ্ধ করে রাখা হয়েছে। তাদেরকে শুধুমাত্র রাজনৈতিক কর্মকাণ্ড দেখতেই না, রাস্তাঘাটে যেখানেই দেখা যাক না কেন কোনো রকম একটা ছবি দেখা যাইতেছে যে অমুক নেতার সাথে তার ছবি আছে, তাকে জেরা করে শারীরিক হেনস্থা এবং আইনের পুলিশের হাতে সোপর্দ করা, এমনও তো আমরা দেখছি যে পরীক্ষা দিতে গেছেন একজন শিক্ষার্থী, হয়তো বা তিনি ছাত্রলীগের কোনো এক সময় মিছিলে গেছেন, নয়তো বা তিনি কর্মী, কিন্তু পরীক্ষা দিতে গেছেন। তাইলে এরকম পরিস্থিতির মধ্যে তিনি পরীক্ষা দিতে গেছেন, অবশ্যই তার বুকে সৎ সাহস আছে যে তিনি কোনো অপকর্ম করেননি, কাউকে তিনি হেনস্থা করেননি। এই সাহস না থাকলে তো আর যাইতেন না। তাকে মাফ করা হলো শারীরিক হেনস্থা করে, পুলিশ এসে তাকে পরীক্ষা দেওয়ার জন্য পরিবেশ তৈরি করে দেওয়ার থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে গেলেন। এরকম ঘটনা আমরা দেখছি। ঠিক এখনই তো পরিস্থিতি তো এখনও সেই পরিপূর্ণভাবে বদলায় নাই। তারপরও আজকে শহীদদের প্রতি যে শ্রদ্ধা জানিয়েছেন এবং সেইটা যে একটা এই রাজনৈতিক দলের বড় মন্ত্রী ছিলেন, তার মানে বড় নেতা, সামনের সারির নেতা, তার ফেসবুক কলে প্রচার এবং সেইটা বাংলাদেশের মিডিয়াতে নিউজ হওয়া, এইটা কিন্তু আপনি ছোটোখাটো বিষয় মনে করেন না, এইটা কিন্তু অনেক বড় একটা কাজ করছেন তারা। আমি নামটা বলি আবারও, তার নাম হলো রনি মির্জা। তিনি হলেন চট্টগ্রাম নগর ছাত্রলীগের জ্যেষ্ঠ সাধারণ সম্পাদক রনি। তিনি তো কোনো ছোটো কাজ করেননি, অনেক বড় কাজ করছেন এবং এইটা তারা বাহবা পাওয়ার যোগ্য। আমি মনে করি নতুন সরকার তারা অবশ্য ঘোষণা দিচ্ছেন যে আইন অনুযায়ী দেশ চলবে। যারা তাদেরকে ভোট দিচ্ছেন, যারা দেননি, যারা কাউকে ভোট দেননি, সবারই সমান অধিকার এই সরকারের প্রতি। এই বক্তব্যের ধারাবাহিকতায় তাদের এই অধ্যাদেশগুলো তুলে নেওয়া উচিত। রাজনীতি করুক, তাদের বিরুদ্ধে অন্যায় অভিযোগ আছে, দুর্নীতি বা বিভিন্ন প্রকার অভিযোগ আছে, আইনের মাধ্যমে বিচার হোক। হয়েছে তো, আওয়ামী লীগের আমলেও তারা করছেন, গ্রেপ্তার হয়েছে, জামিন হয়েছে, রাজনৈতিক কর্মকাণ্ড করছে, সেইভাবেই করুক, সমস্যা কি? কিন্তু এরকম একেবারে কোণঠাসা করা, সেটা তো দেশের জনগণ দীর্ঘদিনভাবে মেনে নিবে না বলে আমার মনে হয়। বাংলাদেশে স্বাভাবিক রাজনীতি ধারাতে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি শুরু করার তাগিদ ছিল বিশ্বের সব দেশেরই। তারই ধারাবাহিকতায় আপনারা যেটি দেখতে পাচ্ছেন, বাংলাদেশের প্রায় সব জায়গাতেই আওয়ামী লীগের অফিস খুলতে শুরু করেছে। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশেই সারা দেশে এমন কার্যক্রম শুরুর লক্ষ্য দেখা গেছে। কমপক্ষে বাংলাদেশে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন মিলে প্রায় 80টিরও বিভিন্ন অফিস এর মধ্যে খুলেছে বলে প্রাপ্ত সূত্রে জানা গেছে। প্রায় প্রতিদিনই কোনো না কোনো অফিস খুলছে। সবচেয়ে বেশি অবাক করার বিষয় যে গেল শুক্রবারে আওয়ামী লীগ সভানেত্রী কার্যালয় যেটি ছিল সেটি ধানমন্ডির, সেটির তালা খুলে সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার ছবি টানানো হয়েছে। সেখানে দীর্ঘ সময় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং সেখানে দলীয় স্লোগান ব্যবহার করেছিল। তবে সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা, কাউকে আটক করা কিংবা সেটিকে ব্যাহত করার কোনো খবর পাওয়া যায়নি। খুলনা মহানগরে একেবারে খুলনার প্রাণকেন্দ্রে শঙ্খ মার্কেটের উপরে আওয়ামী লীগের অফিস খুলেছে। সেখানেও নেতাকর্মীরা একইভাবে কার্যক্রম করলেও বাধার কোনো খবর আসেনি। ডয়চে ভেলে এই নিয়ে সংবাদ প্রচার করেছে। সেখানে তার স্থানীয় নেতাকর্মীদের বরাত দিয়ে জানিয়েছে স্বয়ং আওয়ামী লীগ সভানেত্রীর নির্দেশে তারা এমনটি করছেন বলে জানা গেছে। সেখানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফমা বাহাউদ্দিন নাসিমকে উদ্ধৃত করে বলা হয়েছে যে আওয়ামী লীগ আগামী 1 মাসের মধ্যে তাদের যে অফিসগুলো তারা খুলতে চেষ্টা করছে এবং তারা দেখতে চাচ্ছে, পরখ করতে চাচ্ছে যে আসলে এর ফলে গতি প্রকৃতি কোন দিকে যায়। অর্থাৎ যেটি রয়েছে, আবার আরেকটি খবরও বের হয়েছে এইভাবে যে মূলত আগামী 1 মাসের মধ্যে আওয়ামী লীগ চাচ্ছে যে সারা দেশে তাদের যে সাংগঠনিক যে কার্যক্রম সেটি স্বল্প পরিসরে হলেও শুরু করতে এবং স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে। এর পরবর্তীতে দলীয় বিভিন্ন কর্মসূচির বিষয় আছে। প্রাথমিকভাবে যেটি জানা যাচ্ছে যে একটি অবশ্যই বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি নির্বাচনের পূর্বে একাধিকবার বলেছেন যে তার দল কোনো রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধের পক্ষে নয়, তবে কারোর বিরুদ্ধে যদি কোনো বিষয় থেকে থাকে সেটি
আইনগতভাবে যে দিকে যাবে সেদিকেই তারা যাবে। কিন্তু কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে তার দল নয় বলে প্রধানমন্ত্রী তারেক রহমান একাধিকবার নির্বাচনের পূর্বে জানিয়েছেন। আমরা তার ধারাবাহিকতা দেখছি, যদিও দু একটি ব্যতিক্রমধর্মী ঘটনা লক্ষ্য করা গেছে চট্টগ্রাম এবং সর্বশেষ নোয়াখালীতে, যেটি জানা গেছে যে 6 জন আটকের খবর পাওয়া গেছে, যদিও পুলিশ বলছে তাদের বিরুদ্ধে থানায় মামলা ছিল, তারই ধারাবাহিকতায় তারা এটি করেছে। কিন্তু সামগ্রিকভাবে বলা যেতে পারে যে দু একটি ঘটনা ছাড়া কোথাও কোনো বাধার সম্মুখীন এখন পর্যন্ত হয়নি। সজীব ওয়াজেদ জয়ের রাজনীতিতে ফেরার কথা বলা হচ্ছে, তিনি সহসাই দেশে ফিরবেন বলে এমন খবর ইতিমধ্যে বিভিন্ন মাধ্যমে বের হচ্ছে। তিনি নিজেও ব্রিটিশ একটি সংবাদ মাধ্যমে বলেছেন তিনি ফিরতে ইচ্ছুক, এবং সেখানে এটাও বলা হয়েছে যে তিনি বর্তমান যে প্রধানমন্ত্রী তারেক রহমান তার সঙ্গে তিনি আলোচনায় বসতে প্রস্তুত আছেন বলে তিনি জানিয়েছেন। অর্থাৎ বিষয়টি বোঝাই যাচ্ছে যে রাজনীতিতে আওয়ামী লীগের কে নিষিদ্ধের মতো বিষয় যেটি ডক্টর ইউনূস সরকার করেছিল সেটি থেকে স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে, এবং আওয়ামী লীগ যেটা তাদের যে রাজনৈতিক কার্যক্রম সেটি খুব তারা মানে আগামী 1 মাসের মধ্যে তারা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে চায়, এবং তার পরবর্তীতে আস্তে আস্তে দলীয় কর্মসূচিগুলো পালন করা হবে বলেও জানা গেছে। এরই মধ্যে আওয়ামী লীগের তরফ থেকে বলা হয়েছে, ডয়চে ভেলের প্রতিবেদন অনুযায়ী, যে যারা বিভিন্ন জায়গায় পলাতক ছিলেন আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা, তারা প্রকাশ্যে আসতে শুরু করেছেন। সেটি থেকে স্বাভাবিক জীবনে তারা একটু একটু করে ফিরতে চেষ্টা করছেন। তারা আশা করছেন আগামী 1 মাসের মধ্যে স্বাভাবিক এই যে পরিস্থিতি সেটিকে তারা তৃণমূলের নেতাকর্মীরা ফিরবেন। দলীয় কার্যালয়গুলো আরও অধিক সংখ্যায় সারা বাংলাদেশে খুলে যাবে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আগামী 1 মাসের মধ্যে আওয়ামী লীগের যেই রাজনৈতিক স্বাভাবিক কার্যক্রম সেটি শুরু হবে বলে জানা গেছে। যদিও তাতে গতি বা কোন প্রকৃতিতে আগাবে সেই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানা যায়নি, তবে স্বাভাবিক যে অবস্থা, অর্থাৎ অফিস খোলা বা নেতাকর্মীরা অফিসে যাওয়া, এতটুকু পর্যন্ত কার্যক্রম আগামী 1 মাসের মধ্যে দেখা যাবে বলে বিভিন্ন প্রতিবেদন উঠেছে। বিশেষ করে ডয়চে ভেলে নিয়ে বিশেষ প্রতিবেদন তারা ছেপেছে, সে তারই পরিপ্রেক্ষিতে আলোচনাগুলো আসছে। আর শেখ হাসিনার বিষয়টি, শেখ হাসিনা বলা হচ্ছে শেখ হাসিনা অবশ্যই দেশে ফিরবেন, সে বিষয়ে দলীয় অবস্থান স্পষ্ট, তিনি দেশে ফিরবেন, দেশে তিনিও এই আওয়ামী লীগের যেটি হাল সেটি তিনি ধরবেন। তো এখন এই হচ্ছে অবস্থা সর্বশেষ। সবাই যারা আওয়ামী লীগের নেতাকর্মী তারা দীর্ঘদিন যেটির অপেক্ষা ছিলেন সেটির অবসান হতে চলেছে, এবং তারাও চান তাদের যেই রাজনৈতিক কার্যক্রমের রাজনীতি করার যে অধিকার সেটি চলুক, এবং বর্তমান সরকার এখন পর্যন্ত যে ইতিবাচক ধারা বজায় রেখেছে সেই ধারাটি বজায় রাখবে বলে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিশ্বাস করেন। আওয়ামী লীগ কি বিএনপির সাথে কোনো গোপন চুক্তি করেছে, অথবা বিএনপি কি আওয়ামী লীগের সাথে কোনো গোপন চুক্তি করেছে? যদি সেটা না হয় তাহলে বিএনপি ক্ষমতায় আসার সাথে সাথে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিস দ্রুত খুলে যাচ্ছে। সেটা বিএনপির কেউ খুলে দিচ্ছে, অথবা আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা রয়েছে তারা জয় বাংলা স্লোগান দিয়ে তাদের অফিস খুলছে। এই সাহস আওয়ামী লীগ পাচ্ছে কিভাবে? মানে বিএনপি ক্ষমতায় এসেছে নাকি আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, এদের কার্যক্রম দেখে খুব একটা বোঝা যাচ্ছে না। আওয়ামী লীগের এখন পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রয়েছে, সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগ দল হিসেবে কিন্তু নিষিদ্ধ নয়, তাদের কার্যক্রম নিষিদ্ধ। এখন আওয়ামী লীগ এই সাহসগুলো পাচ্ছে কোথায়? শুধু বাংলাদেশের বিভিন্ন জেলায় নয়, খোদ ঢাকাতেও আওয়ামী লীগের দ্বিতীয় যে অফিস ধানমন্ডিতে, সে অফিসে পর্যন্ত বঙ্গবন্ধুর ছবি, ফুলের মালা এবং জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছে। কারা দিয়েছে সে বিষয়টা আপনাদেরকে বলছি, তার আগে সারা বাংলাদেশে আওয়ামী লীগের একটা চিত্র দেখেন। বিএনপির যখন নির্বাচিত হলো, অর্থাৎ এই সংসদ নির্বাচন যখন শেষ হলো, ফল প্রকাশ হয়েছে, বিএনপি সরকার গঠন করেনি, শপথ নেওয়া হয় নাই। তখন আমাদের সামনে একটা চিত্র আসলো যে বিএনপির এক নেতা আওয়ামী লীগের কার্যালয় খুলে দিয়েছে, এবং সেখানে আওয়ামী লীগের ওই নেতাই ভাষণ দিচ্ছে যে আমাদের প্রাণপ্রিয় নেতা আমাদের কার্যালয় খুলে দিয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে বসে আবারও সে আড্ডা দিবে, আবারও তাদের কার্যক্রম চালিয়ে যাবে, এই ধরনের একটা ভাষণ কিন্তু দিচ্ছিল। শুধু সেখানেই নয়, পত্র পত্রিকা বিভিন্ন মিডিয়ায় একের পর এক নিউজ আসা শুরু হলো কি, যে অমুক জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের কার্যালয় খুলে দিয়েছে, বঙ্গবন্ধুর ছবি সেখানে টানানো হচ্ছে, শেখ মুজিবুর রহমানের ছবির সাথে এই শেখ হাসিনার ছবি সেখানে অ্যাড করে টানানো হচ্ছে, বিভিন্ন জায়গায় জাতীয় পতাকা তোলা হচ্ছে আওয়ামী লীগের কার্যালয়ের অফিসে, এই ধরনের কার্যক্রম দেখা যাচ্ছে। এখন এগুলোর পিছনে কি এই বিএনপি ক্ষমতায় আসা এর কোনো কারণ রয়েছে কিনা? আমরা নির্বাচনের আগে যখন বিএনপির যে সকল নেতাকর্মীরা বা নেতারা হচ্ছে এমপি পদপ্রার্থী হয়েছিলেন, জামাতেরও হয়েছিলেন, বিএনপিরও যারা হয়েছিলেন, তারা কিন্তু আওয়ামী লীগের ভোট নিজেদের দিকে টানতে আওয়ামী লীগকে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়েছে। শুধু বিএনপি দিয়েছে তা কিন্তু নয়, জামাতের অনেক নেতারাও বা এমপি প্রার্থীরা তারাও দিয়েছে। তবে বিএনপির এমপি প্রার্থীরা বেশি দিয়েছে, কারণ তাদের ভিডিওগুলো বা তাদের নিউজগুলো আমাদের সামনে বেশি এসেছে। এমনকি যে বিএনপির বিভিন্ন ধরনের জনসভায় আওয়ামী লীগের নেতাকর্মীরা জয় বাংলা স্লোগান দিয়েছে সেটাও দেখেছি। এমনকি তারেক রহমান স্যার যেখানে মানে এই নির্বাচনী প্রচারণা করেছিলেন সেখানেও জয় বাংলা স্লোগান দেওয়ার একটা ভিডিও কিন্তু আমরা দেখেছি। এখন এগুলো বিচার বিশ্লেষণ করে অনেকেই মনে করছেন যে
বিএনপি যে প্রতিশ্রুতি দিয়েছিল ভোট নেওয়ার জন্য, আওয়ামী লীগকে কাছে টেনেছিল, আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য, আওয়ামী লীগের ভোট ব্যাংক বিএনপির পক্ষে নেওয়ার জন্য যে ধরনের প্রতিশ্রুতি দিয়েছিল, সারা বাংলাদেশে আওয়ামী লীগের এই ধরনের অফিস খোলা বা অফিসের ভিতরে তাদের জয় বাংলা স্লোগান দেওয়া, অফিসের ভিতরে বসে আড্ডা দেওয়া, অফিসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার ছবি টানিয়ে তাদের জয় উল্লাস করা, এটা হচ্ছে সেই নির্বাচনী প্রতিশ্রুতির ফল। বিএনপির এমপিরা যে সকল প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতির ফল হচ্ছে এই এখন আওয়ামী লীগের কার্যালয় খুলে যাওয়া। এখন আওয়ামী লীগ কি আসলেই তাদের কার্যক্রম চালাতে পারবে? আওয়ামী লীগের এখন পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ রাখা হয়েছে সরকারের পক্ষ থেকে। বিএনপি সরকারের দায়িত্ব পালন করলেও এই বিষয় নিয়ে কোনো আলাপ আলোচনা হচ্ছে না। আওয়ামী লীগকে দল হিসাবে মানে বাতিল করা, আওয়ামী লীগের রাজনীতি পুরোপুরি বাতিল করা, দল হিসেবে নিষিদ্ধ করা, এর পক্ষপাতিত্ব কিন্তু আমি নয়, অন্য কে হবে না হবে জানি না, রাজনীতি করার সবার অধিকার রয়েছে, তবে সবকিছু বিচার হওয়া উচিত বলে আমি মনে করি। সর্বশেষ জুলাই আগস্ট আন্দোলনে যে গণহত্যা হয়েছে তারও বিচার হোক, কোনো সমস্যা নেই, কিন্তু দল হিসাবে আওয়ামী লীগকে মানে একবারে স্থগিত করে দেওয়া, বাতিল করে দেওয়া, দল হিসেবে নিষিদ্ধ করা, এটার পক্ষপাতী আমি নয়। আমি চাই সকল দলই রাজনীতি করুক। এখন বিএনপি কি এই আওয়ামী লীগের কার্যক্রম কি ফিরিয়ে দিবে, অথবা আওয়ামী লীগ যদি আবার ফিরে আসে কি কি সমস্যা হবে সেটা একটু পরেই বলি। তার আগে বলি, এই যে ঢাকায় যে ধানমন্ডি 32, এই ধানমন্ডি 32 ভাঙার পরে এই ধানমন্ডিতে আওয়ামী লীগের একটা কার্যালয় ছিল। এটা আওয়ামী লীগের দ্বিতীয় কার্যালয়। আওয়ামী লীগের প্রথম কার্যালয় হচ্ছে বঙ্গবন্ধু অ্যাভিনিউ, যেটা এই যে গুলিস্তানের পাশে, এটা হচ্ছে প্রথম কার্যালয় বা কেন্দ্রীয় কার্যালয়। আর দ্বিতীয় কার্যালয়টা হচ্ছে এই ধানমন্ডিতে। এবং বিএনপির কার্যালয় দেখেছেন, যেমন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, এবং হচ্ছে গুলশানে আওয়ামী লীগের একটা অফিস, প্রধানমন্ত্রীর কার্যালয়, এইরকম কিন্তু এই আওয়ামী লীগের অফিসটা হচ্ছে ধানমন্ডিতে। এখন সেখানে ঢাকা আওয়ামী লীগের মহিলা যুব দলের নেত্রীরা এবং সিনিয়র নেত্রীরা সেখানে উপস্থিত হয়ে শেখ মুজিবুর রহমানের ছবি ওখানে রেখেছেন, ফুল দিয়েছেন, সেখানে স্লোগান দিয়েছেন, জয় বাংলা বলেছেন। বলার পরে তারা সেখানে কার্যক্রম শেষ করে চলে গিয়েছে। পুলিশের পক্ষ থেকে পুলিশকে কেউ খবর দেওয়া বা তাদেরকে গ্রেপ্তার করা, বা সারা বাংলাদেশে যে আওয়ামী লীগ এই ধরনের কার্যক্রম চালাচ্ছে সেখানে খুব একটা পুলিশের তৎপরতা দেখা যাচ্ছে না। দুই এক জায়গায় পুলিশ গ্রেপ্তার করেছে, কারণ যেহেতু আওয়ামী লীগ এখন পর্যন্ত নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ দল, সে জায়গায় পুলিশ কিন্তু গ্রেপ্তার করেছে। এখন এই গ্রেপ্তারি কি আসলে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রাখতে পারবে? দুই এক জায়গায় গ্রেপ্তার কি সারা বাংলাদেশের আওয়ামী লীগের যে কার্যালয়গুলো খোলা হয়েছে, আওয়ামী লীগের নেতারা যেই কার্যক্রম শুরু করেছে, সেগুলো কি নিষিদ্ধ সম্ভব হবে? বিএনপি এইসব ক্ষেত্রে নীরব কেন? আওয়ামী লীগ আসলে কি বিএনপির জন্য ভালো হবে? আওয়ামী লীগ যদি আবার বাংলাদেশের রাজনীতি করে সেটা কি বিএনপির জন্য ভালো হবে? আমি মনে করি না যে আওয়ামী লীগ যদি আবারও বাংলাদেশের রাজনীতি করে সেটা বিএনপির জন্য ভালো হবে। আমি যদিও বারবার বলি যে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত হবে না, কিন্তু আওয়ামী লীগ যদি বাংলাদেশে ফিরে আসে বা রাজনীতি শুরু করে, সেটা যদি বিএনপির সাথে তারা মানে জোট হয়, সেটাও বিএনপির জন্য ক্ষতি। এককভাবে যদি রাজনীতি করে সেটাও বিএনপির জন্য ক্ষতি। আবার জামাত এনসিপির সাথে যুক্ত যদি হয় সেটাও কিন্তু বিএনপির জন্য ক্ষতি। এখন বিএনপির সাথে জোট করলে কি কি ক্ষতি সেটা আপনাদেরকে একটু বলি। এই যে প্রায় 16-17 বছর ধরে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে কারা আওয়ামী লীগের দ্বারা? বিএনপি সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। বিএনপির একবারে কর্মীরা পর্যন্ত বাসায় ঘুমাতে পারেনি, তাদেরকে মামলা দিয়ে, তাদেরকে হামলা দিয়ে, তাদের বিরুদ্ধে মানে একজনের বিরুদ্ধে 200, 300, 400 করে মামলা দেওয়া হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা, যারা কর্মীরা, তারা পর্যন্ত বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছে। 60 লক্ষ মামলা দেওয়া হয়েছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এখন তারা যদি এই বিএনপিতে যোগ দেয়, এই যে বা হচ্ছে আওয়ামী লীগ যদি বিএনপির সাথে জোট করে, তাহলে এই যে এতদিন যারা মামলা হামলার শিকার হয়েছে তারা কি মেনে নিবে? তারা কখনোই মেনে নিবে বলে আমি মনে করি না। এই জন্য বিএনপির সাথে যুক্ত হলেও বা জোট গঠন করলেও বিএনপির ক্ষতি। আবার সেটা যদি জামাতের সাথে জোট গঠন করে সেটাও কিন্তু বিএনপির ক্ষতি। ভোট কেটে যাবে। আমরা কিন্তু অনেকেই মনে করেছি, ধারণা করছি বা বুঝতে পেরেছি যে এই নির্বাচনে আওয়ামী লীগের যে ভোট ব্যাংক তার বৃহৎ অংশ কিন্তু বিএনপির দিকে এসেছে। সেই ক্ষেত্রে তারা যদি ওই জামাতের সাথে যুক্ত হয় সেটাও কিন্তু বিএনপির জন্য ক্ষতি। আবার এককভাবে যদি নির্বাচন করে সেটাও বিএনপির পক্ষে ক্ষতি, কারণ আওয়ামী লীগের যে ভোটগুলো বিএনপি পেয়েছিল সেটা ভবিষ্যতে পাবে না। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।